নাজ সাইমের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিরক্ত ভঙ্গিতে চার্জ দিল। সাইম কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। নাজ জেগে রইল সারা রাত। রাগে তার গা জ্বলে যাচ্ছে। নাজ নিশ্চিত মানুষটা ইচ্ছা করে ডেকে তুলেছে তাকে। শেষ রাতের দিকে চোখে ঘুম জড়িয়ে এলেও খুব সকাল সকাল উঠে পড়তে হলো নাজকে। নাজ প্রতিদিন সকালে উঠে ঘুম কাটার আগ পর্যন্ত টিভির সামনে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। ঘুম তার চোখে এখনো দৃঢ়ভাবে জড়িয়ে। নাজ বিরস মুখে টিভির চ্যানেল ঘোরাচ্ছে, আর সায়েম পাশের সোফাটায় বসে খবরের কাগজ পড়ছে। রান্নাঘর থেকে খুন্তি নাড়ানাড়ির শব্দ আসছে। হাসনা বেগম আর কণা অনেকক্ষণ যাবৎ কি যেন করছে। নাজের উচিত রান্নাঘরে গিয়ে তাদের সাহায্য করা, কিন্তু বিরক্তিতে তার গা চলে যাচ্ছে। বিরক্তি নিয়ে শাশুড়ির সামনে যাওয়াটা ঠিক হবে না। হাসনা বেগম রান্নাঘর থেকে উচ্চস্বরে বললেন, বৌমা উঠেছো? জি মা। তুমি তো এখন বাড়ির বউ, তাই না? এত দেরি করে উঠলে কি করে হয় বলো? আমার কোনো দোষ নেই না, সব দোষ আপনার ছেলে। আপনার ছেলে সারা রাত আমাকে এক ফোঁটাও ঘুমাতে দেয় নেই। সাইম সঙ্গে সঙ্গে পত্রিকা থেকে মুখ তুলে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো নাজের দিকে। ওদিকে হাসনা বেগম উচ্চস্বরে বললেন, কি বললে? শুনতে পাইনি, কাছে এসে বলো। নাজ উঠতে যাবে তখনই সাইম বলে উঠল, আমার দোষ মানে? আমি কি করেছি? নাজ আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, আপনার ফোনে চার্জ দিতে গিয়েই তো আমার ঘুমের 12টা বাজলো। সাইম কঠিন গলায় বলল, তাও যদি ঠিকমতো চার্জ দিতে। মানে? মানে আজ সকালে উঠে দেখি সে ফোনের চার্জ 21% রয়ে গেছে। একটা কাজে যদি ঠিকমতো পারো। আর মাকে এমনভাবে বলছিলে, সে তো ভেবে বসবে সারা রাত জাগিয়ে রেখেছিলাম অন্য কারণে। প্রবল লজ্জারা আঁকড়ে ধরল নাজকে। আসলেই তো হাসনা বেগম না জানি কি ভেবে বসত। ভাগ্যিস সে শুনতে পায়নি নাজের কথা। হাসনা বেগম আঁচল দিয়ে মুখের খাম মুছতে মুছতে বসার ঘরে এসে বললেন, কি বলছিলে বৌমা? নাজ হড়বড় করে বলল, আসলে মা মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। আমাদের পাশের বিল্ডিংয়ে তুমুল ঝগড়া বেঁধেছিল, চেঁচামেচি, জিনিসপত্র ছোড়াছুড়ি। এর মধ্যে ঘুমানো যায় বলুন? আহারে, মানুষ যে ঝগড়াঝাটি করে কি পায়। দুষ্টুমি মিশ্রিত কণ্ঠে বলল। তাই নাকি নাজ? কই, আমি তো শুনলাম না। রাগে তীব্র স্রোত গা বেয়ে বয়ে গেল নাজের। একে তো মাঝরাতে তাকে ঘুম থেকে ডেকে তুলেছে, আবার তার সঙ্গেই হেয়ালি করা হচ্ছে। সায়েম অফিসে চলে গেছে। হাসনা বেগম আজ ইলিশ মাছ রাঁধবেন। রান্নার আগে কি এক কায়দায় মাছটা ভেজে নিতে হয়। নাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা দেখছে। যদিও ইলিশ মাছ তার পছন্দ নয়, তবে রেসিপিটা জানা থাকলে তো আর ক্ষতি নেই। কিছুক্ষণ পর হুট করে কণা রান্নাঘরে এসে উৎফুল্ল গলায় বলল, দোস্ত, চকলেট খাবি? নাজ ভ্রুকুচকে ঘাড় গড়িয়ে দেখল কণার হাত ভর্তি চকলেট। একটা চকলেট খুলে ইতিমধ্যে খাওয়াও শুরু করেছে। নাজ শঙ্কিত গলায় বলল, চকলেট কোথায় পেলি? এক লোক এসে দিয়ে গেল এক বক্স চকলেট, আবার কোনো টাকাও নিল না। কি অদ্ভুত, তাই না? নাজ সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখল ডাইনিং টেবিলে বড়সড় একটা বাক্স পড়ে আছে। বাক্স ভর্তি দেশি বিদেশি সব চকলেট। ঠিক আগেরটার মতোই কুরিয়ারে এসেছে। বাক্সের উপরে প্রেরকের নাম ঠিকানা কিছুই নেই, অথচ নাজের নাম ঠিকই আছে। কে এই বাক্সগুলোর প্রেরক? এসব কি হচ্ছে তার সঙ্গে? জিনিসগুলো কে পাঠাতে পারে বলতো? চিন্তিত গলায় বলল নাজ। কণা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই তো ভাবছি। মানুষ হুটহাট এই ধরনের গিফট পেলে ধরেই নেয় এক্স এর কাজ, কিন্তু তোর তো আবার এক্স টেক্স নেই। সেটাই তো, প্রথমবার যখন বক্সটা এলো ভেবেছিলাম ভুলে চলে এসেছে, কিন্তু এবার নাচ হুম। প্রত্যয়ের কাজ নয় তো? প্রত্যয়কে? আরে বাবা, মনে নেই? ক্লাস 9-এ তোকে প্রপোজ করেছিল, তুই সকলের সামনেই রিজেক্ট করলি। কণা সন্দেহযুক্ত গলায় বলল, কি যে বলিস, কোথাকার কোন প্রত্যয়? আমার ঠিকানা জানবে কি করে? জানতেই পারে, আজকাল ও ঢাকাতেই ওর মামার সঙ্গেই থাকে। কি যেন নাম জায়গার। নাজ বিরক্ত গলায় বলল। হাতির সুর, হাতির সুরে ওদের বাসা। কণা খানিকটা ভেবে বলল, ওটা হাতির পুল হবে। ওই একই কথা। এক মিনিট, হাতির পুল তো এখান থেকে অনেক কাছে। তাই তো বলছি,
মনে কর একদিন তুই কলেজ থেকে ফিরছিলি আর বরটা তোর পিছু নিয়ে বাসার ঠিকানা জেনেই গেল। নাজ বিরস মুখে বলল, কেমনটা লাগে বলতো? আমি তো ওই ছেলেকে চিনি পর্যন্ত না। হুট করে একদিন সবার সামনে প্রপোজ করে বসলো, আমি রিজেক্ট করলাম, ব্যাস এই পর্যন্তই। নতুন করে আবার এসবের মানে কি? মনে হয় পুরনো প্রেম আবার জেগে উঠেছে। নাজ অসহায় গলায় বলল, তোর ভাইয়া যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখ। কি আর হবে, ছেলেটা তোকে এসব হাবি জাবি পাঠাচ্ছে, তোর তো এতে কোনো দোষ নেই। তবুও আরে বাবা, এত চিন্তা করছিস কেন? সবে তো দুটো বক্স এলো, এখনই চিন্তার কিচ্ছু নেই। চিন্তার বিষয় হবে যদি আরেকটা বক্স আসে। এখন শান্তিতে চকলেটগুলো খেতে দে তো। নাজ চিন্তিত গলায় বলল, একটা অচেনা মানুষ চকলেট পাঠিয়েছে আর তুই অনবরত খেয়েই যাচ্ছিস। যদি কিছু মেশানো থাকে? কি মেশানো থাকবে? বিষ। বিষ মেশানো থাকলে মরবো, তবে কোনো আফসোস থাকবে না। ভালো জিনিস খেয়েই মরেছি। নাজ উঠে চলে এলো। এই মেয়ের সঙ্গে কথা বলে কোনো লাভই নেই। চিন্তিত মুখে পায়চারি করছে সারা ঘর জুড়ে। নাজ বরাবরই সাধারণ একটা জীবনযাপন করে এসেছে, যে জীবনে খুব একটা ঝামেলা আর দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা করে অভ্যস্ত নই বলেই হয়তো আতঙ্কে অস্থির হয়ে উঠেছে নাজ। কেউ একজন তাকে ঘিরে রহস্যের জাল বুনছে, তাকে ভরকে দেওয়ার চেষ্টা করছে। নাজ ভরকে গেছেও। যে ছেলেটাকে সে চেনে পর্যন্ত না, তার পাঠানো উপহারগুলো কেন এত ভাবাচ্ছে নাজকে। ছেলেটা তার সামনে থাকলে এতক্ষণে তার একটা দাঁতও আস্ত থাকতো না। চোখের আড়ালে আছে বলেই এই সাহসটা পাচ্ছে। নাজ ঠিক পরবর্তীতে নাম ঠিকানাবিহীন রহস্যময়ী এমন কোনো বক্স এলে সে রিসিভই করবে না। তার একমাত্র ভয় হচ্ছে সায়েমকে নিয়ে। সায়েম যদি উপহারের এই বিষয়টা জানতে পারে, যদি ভুল বুঝে থাকে, নাজের প্রতি সায়েমের এক বিন্দুও ভালো লাগা আছে কিনা সন্দেহ, তাহলে নাজ এত ব্যাকুল হয়ে তাকে হারানোর দুশ্চিন্তা করছে কেন? আসলে মানুষটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। রাগী গম্ভীর ওই মানুষটাকে ঘিরেই গড়ে উঠেছে তার পৃথিবী। তাকে ছাড়া বাঁচার চিন্তা করা মোটেও সহজ নয় নাজের পক্ষে। সন্ধ্যার পরপর নাজ ছাদ থেকে শুকনো কাপড়গুলো তুলে আনলো। ভেজা কাপড়গুলো দুপুরবেলা জরিনা মেলে এসেছে, ইতোমধ্যেই শুকিয়ে গেছে। কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে শুকিয়ে রাখছে নাজ। হাসনা বেগম আর শৌকত সাহেবের কাপড়গুলো তাদের ঘরে রেখে এলো। সায়েমের কাপড়গুলো যখন তার আলমারিতে রাখতে যাবে, তখনই কোত্থেকে যেন সায়েম ছুটে এসে বলল, এই, তুমি আলমারির সামনে কি করছো? আপনার কাপড়গুলো তুলে রাখছি। নাজ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সায়েমের দিকে। প্রথম থেকেই লক্ষ্য করছে মানুষটা তার ব্যক্তিগত জিনিস কাউকে ধরতে দেয় না, কাউকে বলতে নাজকে। মানুষটাকে সত্যিই বোঝা খুব কঠিন। তাকে মাঝে মাঝে মনে হয় খুব কাছের কেউ, আবার ঠিক পর মুহূর্তেই মনে হয় খুব দূরের। নাজ গম্ভীর গলায় বলল, তো রাখুন না, আমারও কোনো ইচ্ছে নেই আপনার আলমারিতে হাত দেওয়ার। নাজ হনহন করে বসার ঘরে চলে এলো। সায়েম আজ আগে আগে অফিস থেকে চলে এসেছে। কাল থেকে তার 5 দিনের ঈদের ছুটি। আমার কাল থেকেই শুরু হবে বাড়ির সকলের ঈদের শপিং। হাসনা বেগম নাকের ডগায় চশমা লাগিয়ে ভাবুক গলায় একটা একটা জিনিসের নাম বলছেন, আর কণা বিরক্ত গলা সেগুলো লিস্টে লিখছে। নাজ কণার পাশে বসে আগ্রহ নিয়ে তাদের কর্মকাণ্ড দেখছে। কিছুটা সময় পর সায়েমও এসে বসলো বসার ঘরের সোফায়। তোমাকে সবচে কণা শুকনো গলায় বলল, এবার লেখ জয়ফল। লিখেছি, তারপর? হাসনা বেগম কিছুক্ষণ ভেবে বললেন। জয়ত্রী। কণা গোটা গোটা অক্ষরে লিখল। জয়তরী? লেখার সঙ্গে সঙ্গে সায়েম বলে উঠল, কলেজ উঠেছিস আর জয়ত্রী বানান পারিস না? আজকাল চারিদিকে বাজে ছাত্রীতে ভরে গেছে। নাজ সরু চোখে তাকিয়ে রইল সাইমের দিকে। কথাটা যে তাকে ইঙ্গিত করেই বলা হয়েছে তা বুঝতে বাকি রইল না। কণা আহত গলায় বলল, ভাইয়া, এটা তো পরীক্ষার খাতা না যে সঠিক বানান লিখতেই হবে। বানান ভুল করলে ম্যাডাম নাম্বার কাটবে। দোকানদার বুঝতে পারলেই তো হলো। যা লিখেছিস দোকানদারও বুঝতে পারবে না। জয়তরী আবার কি? হ্যাঁ, মনে হচ্ছে কোনো গ্রামের মেয়ের নাম। বিরক্তিতে কণার গা চলে গেল। তবে সেই বিরক্তি প্রকাশ করল মায়ের কাছে। মা, এসব কোন দেশি মশলার নাম বলছো? বিরিয়ানি রাতে আবার জয়ত্রী টয়ত্রী লাগে নাকি? হাসনা বেগম গম্ভীর গলায় বললেন, পারিস তো খালি খাওয়ার সময় হাজির হতে,
রান্নার সময় কখনো পাশে দাঁড়িয়ে দেখেছিস কিভাবে কি করছি? কণা কিছু বলে ওঠার আগেই নাজ বলল। মা, আপনি আমাকে বিরিয়ানি রাঁধতে শেখাবেন? হাসনা বেগম ভ্রুকুচকে বললেন। সে কি বৌমা, তুমি বিরিয়ানি রাঁধতে পারো না? নাজ ইতস্তত করে বলল। না মানে পারি, তবে আপনার মতো পারি না। প্রশংসায় বিগলিত হয়ে হাসনা বেগম প্রচ্ছন্ন হাসি হেসে বললেন। শেখাবো শেখাবো, শাশুড়িরাই তো বউদের হাতে ধরে রান্না বান্না শেখায়। এবারের শীতের ছুটিতে যখন বাড়ি যাবে তখন হাতে কলমে আমার সব রেসিপিগুলো শিখিয়ে দেব। সাইমের ঠোঁটের কোণে শুকনো এক হাসির রেখা ফুটে উঠল। সকলের চোখ এড়িয়ে গেলেও নাজের চোখে ঠিকই ধরা পড়ল। হাসিটা যেন স্পষ্টভাবেই তাকে বলছে। তুমি করবে রান্না? এ যেন অষ্টম আশ্চর্য। হাসনা বেগম কোমল গলায় বললেন। সায়েম, বাবা শোন। হাসনা বেগম কোমল গলায় বললেন। সাইম টিভিতে গেম খেলছে, হাতে গেমিং কনসোল। তার সমস্ত মনোযোগ এখন সেটাতেই আটকে আছে। এমন একটা ভাব যেন প্রলয় এসে গেলেও তার কিছু যায় আসে না। না টিভির দিকে তাকিয়ে থেকেই বলল। বলো মা। আহা, রাখ ওটা। রাখতে পারবো না, কি বলবে বলো। হাসনা বেগম ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বললেন। বলছিলাম কি, তোদের বিয়েটা তো কেমন তাড়াহুড়ার মধ্যে দিয়ে হয়ে গেল। বিয়ের পর দিনই আবার ঢাকায় চলে এলি। আত্মীয় স্বজনরা তো ঠিক মতো নাচকে দেখতেই পারলো না। ওরা প্রায়ই ফোন করে জিজ্ঞেস করে নতুন বউকে কবে দেখবো। সাইম স্বাভাবিক গলায় বলল। ও আচ্ছা, তুমি বরং এক কাজ করো, নাজের কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে করে তাদের কাছে পাঠিয়ে দাও। এ কনা, মাকে একটু হেল্প করিস তো। হাসনা বেগম নিরস গলায় বললেন। সব সময় ফাইজদামি করবি না তো। আমি ভাবছিলাম ঈদের পর পর তোদের বিয়ের একটা অনুষ্ঠান করলে কেমন হয়। বিয়ের পর পর এমন অনুষ্ঠান তো সবাই করে। একে কি যেন বলে, রিসিট। কণা সঙ্গে সঙ্গে বলল। মা, রিসেপশন? হ্যাঁ হ্যাঁ, রিসিপশন। আমি ভাবছিলাম রাজ্যের আত্মীয় স্বজনদের দাওয়াত করে একটা রিসিপশন করব। তাদের নতুন বউ দেখাও হলো, তোদের বিয়ের ভালো একটা অনুষ্ঠান হলো। সাইম হাই তুলতে তুলতে বলল। এইসব রিসেপশন ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছু নয়। তাছাড়া রিসেপশন হয় বিয়ের 2 দিন পর, 6 মাস পর নয়। 6 মাস এমন কোনো সময় হলো? মা শোনো, গ্লোবালাইজেশনের যুগে আজকাল 6 মাস অনেক লম্বা সময়। হাসনা বেগম ধমকের সুরে বললেন। আমাকে জ্ঞান দিতে আসবি না। একবার যখন বলে দিয়েছি তোদের রিসিপশন হবে তখন হবেই। সাইম শান্ত গলায় বলল। হতেই পারে, তবে সেখানে আমি থাকতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো এসব আত্মীয়তা দেখলে আমার গা ঘিনঘিন করে। বাবা মা ভাই বোন বউ বাচ্চা কেবল এগুলো নিয়েই পরিবার হয় না সায়েম। আত্মীয় স্বজনরাও তো পরিবারের অংশ। অবশ্যই এসব কথা তোকে বুঝিয়ে লাভ নেই। তোকে বোঝাতে বোঝাতে আমার চুলগুলো পেকে গেল। হাসনা বেগম ব্যথিত কণ্ঠে বললেন। হাসনা বেগম ক্ষুব্ধ ভঙ্গিতে চলে গেলেন তার ঘরে। নাচ খেয়াল করেছে সাইম বিয়ের ব্যাপারটা সকলের কাছ থেকে গোপন রাখতে চায়। সেদিন রেস্টুরেন্টে ওই মেয়েটার কাছ থেকে নিজের বিয়ের ব্যাপার এড়িয়ে গেল। আবার ফেসবুকেও রিলেশনশিপ স্ট্যাটাসে এখনও সিঙ্গেল দিয়ে রেখেছে। অবশ্য তাকে দোষ দেওয়ার কিছু নেই। নাচ নিজেও উঁচু গলায় সকলকে বলে বেড়ায় না সে বিবাহিত। কলেজে কয়েকজন ম্যাডাম ছাড়া তেমন কেউই জানে না, এমনকি তুষিও নয়। হঠাৎ কি যেন মনে করে খিলখিল করে হেসে উঠল নাস। তার হাসির ঝনঝন শব্দে চারিদিকে কেমন যেন অন্যরকম আবহাওয়ার সৃষ্টি হয়েছে। সায়েম সরু গলায় বলল। কি ব্যাপার, হাসছো কেন? নাজের হাসি যেন কয়েক গুণ বেড়ে গেল। হাসতে হাসতে গড়াগড়ি খাবে এমন একটা অবস্থা। কণা ক্লান্ত গলায় বলল। কি রে দোস্ত, পুরোপুরি পাগল হয়ে গেলি নাকি? নাজ কোনো মতে হাসি থামিয়ে বলল। আমি জানি আপনি কেন রিসেপশনের জন্য রাজি হলেন না। কেন? কারণ তাহলে সবাই জেনে যাবে আপনাকে বিয়ে না করে ওই মেয়েটা পালিয়ে গিয়েছিল। আবারও শুরু হলো নাজের খিলখিল হাসি। হাসলে মেয়েটাকে খারাপ লাগে না তো? পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল নাজের। এতটা ভোরে সাধারণত ঘুম ভাঙে না তার।
সূর্য কেবল তার উত্তাপ ছড়াতে শুরু করেছে ধরণীতে। পাখিগুলো আপন নীড় ছেড়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে। কিচিরমিচির শব্দে মুখরিত করছে চারিদিক। নাজ ঘুম জড়ানো চোখে তাকালো তার পাশে শুয়ে থাকা মানুষটার দিকে। মানুষটার চেহারায় কেমন একটা প্রশান্তির ভাব লুকিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় এই প্রশান্তি যেন বহুগুণ বেড়ে গেছে। সাইমের অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালের উপর। চোখের পাতা তিরতির করে কাঁপছে। নাজ শুনেছে মানুষ স্বপ্ন দেখলে তার চোখের পাতা এমন করে কাঁপে। একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে র্যাম। মানুষটা নিশ্চয় সুন্দর কোনো স্বপ্ন দেখছে। আচ্ছা, সাইম কি কখনো নাচকে দেখলেও সেই স্বপ্নে নাচকি রূপে ধরা দেয়? পড়াশোনায় অমনোযোগী বিচ্ছু একটি মেয়ে রূপে নাকি পুতুলের মতো সুন্দর ভালো লাগার মানুষ হিসেবে। নাচ প্রাণপণ চেষ্টা করছে চোখ দুটোকে অন্যদিকে ফেরাতে পারছে না। ভাগ্যিস ছেলেটা জেগে নেই, না হলে এতক্ষণে খবর হয়ে যেত। নাজের হঠাৎই সুপ্ত একটা ইচ্ছা জেগে উঠল নাজের মনে। ইচ্ছাটা হলো পাশে শুয়ে থাকা ওই মানুষটাকে একটু ছুঁয়ে দেওয়া। বেশিক্ষণ নয়, কয়েক মুহূর্তের জন্যে। তাতে কি খুব বেশি পাপ হবে? তাকে ছুঁয়ে দেখার জন্যে হাত বাড়ালো নাজ। সঙ্গে সঙ্গে সঙ্গীত ফিরে ধর্মর করে উঠে বসলো। কি সাংঘাতিক! নাজ আবার কবে থেকে ওই মানুষটার প্রতি এত দুর্বল হয়ে উঠল? তার কাছে তো সায়েম রাগী গম্ভীর করলার মতো তিতা একটা মানুষ ছাড়া আর কিছুই নয়। নাজ সাবধানে বিছানা ছেড়ে উঠে বারান্দায় এসে দাঁড়ালো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। কয়েক মুহূর্ত আগে নিজের সম্পর্কে ভয়ঙ্কর এক সত্য আবিষ্কার করেছে সে। সত্যটা হলো সায়েম নামের ওই মানুষটাকে ঘিরে তার প্রচণ্ড ভালো লাগা কাজ করে। নাজ কখনো কাউকে ভালোবাসেনি, ভালোবাসা কি তার জানা নেই। তবে সে এতটুকু নিশ্চিতভাবে বলতে পারে সায়েমকে তার নিজের অস্তিত্ব কল্পনা করা তার পক্ষে অসম্ভব। রাস্তার এ পারে আতঙ্কে জমে দাঁড়িয়ে আছে নাজ, ও পারে বিরাট শপিং মল। আজ তারা এসেছে ঈদের শপিং করতে। হাসনা বেগম, শৌকত সাহেব, কণা আর সায়েম শপিং মলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে নাজের জন্যে। কণা একগাল হেসে হাত নাড়ছে তার দিকে। রাগে শিউরে উঠল নাজ। রাস্তা পার করেছিস ভালো কথা, হাত নাড়ানাড়ির কি আছে? নাজ রাস্তা পার হবার জন্যে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে একটা গাড়ি তার সামনে দিয়ে চলে গেল। আবারও দু এক পা পিছিয়ে গেল নাজ। এই একই ঘটনার পুনরাবৃত্তি অনেকক্ষণ ধরেই হচ্ছে। নাজ লক্ষ্য করলো সায়েম বিরক্তি নিয়ে আবারও রাস্তা পার করে তার কাছে আসছে। কি ব্যাপার নাজ, সামান্য রাস্তাটুকু পার হতে পারো না? নাজ অসহায় ভঙ্গিতে বলল, আমার কি দোষ? আমি পা বাড়ালেই গাড়ি চলে আসে। প্রত্যেকটা কথার উত্তর তো ঠিকই দিতে পারো। সায়েম সঙ্গে সঙ্গে নাজের হাতটা ধরে পা বাড়ালো। কি নির্লজ্জ একটা ছেলে! ওপারে বাবা মা দাঁড়িয়ে আর সে এখানে নাজের হাত ধরছে। নাজ কেমন যেন ঘুরে আচ্ছন্ন হয়ে গেল। আবারও সে মানুষটার 2 মিটার রেডিয়াসের ভেতরে চলে এসেছে। এই রেডিয়াস তার সাজানো গোছানো অন্তরাত্মাকে কেমন যেন এলোমেলো করে দেয়। এই প্রথম সায়েম তার হাত ধরেছে। কেন জানি নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে। ছোটবেলা থেকেই রাস্তা পার হতে প্রচণ্ড ভয় পায় নাজ। কেবলই মনে হয় এই বুঝি বড়সড় একটা গাড়ি তার উপর দিয়ে চলে গেল। এবারও তার ব্যতিক্রম হলো না। ভয়ে একাকার হয়ে নাজ সায়েমের হাতটা শক্ত করে চেপে ধরল। এই শপিং মলটায় আগেও একবার এসেছিল নাজ। তার পুরনো ফোনটা ভেঙে যাওয়ায় সায়েম নিয়ে এসেছিল নতুন ফোন কিনে দিতে। সেবার তাড়াহুড়োর কারণে জায়গা ভালো করে ঘুরে দেখা হয়নি। আজ নাজ আর কণা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছে আর মুগ্ধ হচ্ছে। প্রচণ্ড সব দোকান আর চকচকে আলোকসজ্জার প্রতিফলন দেখা যাচ্ছে তার বিস্মিত চোখগুলোতে। বাকিরা সকলে একটা দোকানে ঘুরে কিসব যেন কিনছে। কণা হুট করে বলে উঠল, দোস্ত, তোর কলেজের ছেলেরাও পড়েই? নাজ শুকনো গলায় বলল, ভালো মুডে আছি, কলেজের কথা তুলে মুডটা নষ্ট করছিস কেন? আহা, বল না। আছে। একটা সঙ্গে আমার সেটিং করিয়ে দিবি? কি? না মানে তোর বিয়ে হয়ে গেল, ওদিকে শিউরিও প্রেম করছে। ভাবলাম আমি কেন শুধু শুধু সিঙ্গেল মরবো।
প্রথমত আমি কোনো সেটিং টেটিং করাচ্ছি না, আর করালেও লাভটা কোথায়? ছেলে এখানে, তুই ময়মনসিংহে, প্রেমটা হবে কি করে? এটাই তো ভালো, ঝামেলাহীন প্রেম। প্রেম করতে আবার কিসের ঝামেলা রে? প্রতিদিন দেখা করার ঝামেলা। আর প্রতিদিন দেখা করা মানে সাজগোজ করা, ভালো ভালো জামা পরে বসে থাকা। উফ, অসহ্য। এর থেকে লং ডিস্টেন্সই ভালো। কাছাকাছি জুটছে না, আবার লং ডিস্টেন্স। নাজ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা অবশ্য ঠিক বলেছিস। আমি কি ভাবছি জানিস? কি? ভাবছি এখন থেকে বেশি বেশি বিয়ে খাবো, দাওয়াত না পেলেও পাড়া প্রতিবেশীদের বিয়েতে হাজির হব। বিয়েতে রাজি হয়ে কি হবে? মনে কর দাওয়াত খেতে কি শুনি কোণে ভেঙে গেছে, তখন আমি নিজেই বিয়ে করতে বসে যাব। তোর মতো আমার কপালও তো খুলতেই পারে। দুজনে খিলখিল করে হেসে উঠল। কনা, হুম, মনে আছে বিয়ের পরদিন সকালে তুই আমাকে বলেছিলি তোর ভাইয়া কিছুটা অন্যরকম? কণা খানিকটা ভেবে বলল। বলেছিলাম। হ্যাঁ, কিভাবে অন্যরকম বলতো? কণা হেসে বলল। এতগুলো দিন একসাথে থেকেও বুঝতে পারলি না? নাজ না সূচক মাথা নাড়ল। ভাইয়া ওপরে ওপরে এমন একটা ভাব করবে যেন তোর উপরে খুবই বিরক্ত, তোকে দেখতেই পারে না, এমন একটা অবস্থা। কিন্তু ভিতরে ভিতরে ঠিকই তোকে নিয়েই ভাববে, তোর ভালো চাইবে। সকলের শপিং শেষ হয়ে গেলেও নাজ এখনো অনিশ্চিত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। সব জামাগুলো নেড়েচেড়ে দেখছে, কিন্তু কোনোটাই মনে ধরছে না। অবশেষে হালকা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ নাজের বেশ পছন্দ হয়ে গেল। পুরোটা সালোয়ার কামিজ জুড়ে সুনিপুণ কাজ করা, ওড়নাটা আবার নেটের। নিজেকে ঈদের দিন এই পোশাকে কল্পনা করে বেশ উৎফুল্ল হয়ে উঠল নাজ। সায়েম ক্লান্ত ভঙ্গিতে বলল, আর কত চুজ করবে? করেছি তো। তাহলে চুপ করে আছো কেন? কোনটা? নাজ আঙ্গুল তাক করে বলল। ওই যে ওটা। সায়েম কিছু বলার আগেই হাসনা বেগম আতকে উঠে বলল, বৌমা, এসব কি পছন্দ করেছো? সালোয়ার কামিজ। কেন মা? নতুন নতুন বিয়ে হয়েছে, গা থেকে কাঁচা হলুদের গন্ধ পর্যন্ত যায়নি, আর তুমি কি না ঈদের দিন এসব সালোয়ার টালোয়ার পরবে? আমার তো গায়ে হলুদই হয়নি মা, কাঁচা হলুদের গন্ধ থাকবে কি করে? হাসনা বেগম শুকনো কেশে বললেন। শোনো বৌমা, আমাদের পরিবারের বউরা ঈদের দিন সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়ায় না। নাস অসহায় গলায় বলল, কিন্তু মা, আমি তো সব সময় সালোয়ার কামিজই পরি। সব সময় পরো ভালো কথা, তবে ঈদের দিন আমাদের পরিবারের নিয়ম মেনেই চলতে হবে। ওই দোকানে সুন্দর একটা শাড়ি দেখে এসেছি, ওটা কিনবে, চলো। শাড়ি? আমি তো শাড়ি পরতেই পারি না। হাসনা বেগম হতাশ কণ্ঠে বলল। তাহলে এটা তোমার আরেকটা অপরাধ বৌমা। বিবাহিত একটা মেয়ে শাড়ি পরতে পারবে না, এ কেমন কথা? এ বাড়ি তোমাকে শাড়ি পরা শিখিয়ে যাব। নাস অসহায় দৃষ্টিতে তাকালো সাইমের দিকে। সেই দৃষ্টি স্পষ্ট জানান দিচ্ছে। বাঁচান আমাকে। সাইম বলল, মা থাক না, বেচার এটাই পছন্দ করেছে। সাইমকে থামিয়ে দিয়ে হাসনা বেগম গম্ভীর গলায় বললেন, সায়েম শোন, বউকে বেশি আশকারা দিতে নেই, স্বামীর আশকারাতেই মেয়েরা বিগড়ে যায়। শেষমেশ নাজের জন্যে যে শাড়িটা কেনা হলো সেটাও যে কম সুন্দর তা নয়। তবে জিনিসটা নাজের মোটেও পছন্দ হলো না। রাগে বিরক্তিতে মাথা ভনভন করছে তার। বিয়ের পর ঈদে নাকি শুধুই শাড়ি পরতে হয়। এসব নিয়ম যে শাশুড়ি মা কোথা থেকে কোন দেশ থেকে আমদানি করেছেন কে জানে। মেঝে জুড়ে রাজ্যের শপিং ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আজ তারা এত কেনাকাটা করেছে যে কোন ব্যাগে কি আছে তাই মনে নেই নাজের। মেয়েটা একটা একটা ব্যাগ খুলছে আর জিনিসগুলো গুছিয়ে রাখছে যথাস্থানে। এতক্ষণ কণা তাকে সাহায্য করছিল, কয়েক মিনিট আগে ক্লান্ত হয়ে চলে গেছে। ব্যস্ত ভঙ্গিতে ব্যাগগুলো খুলছে। হঠাৎ নীল রঙের ব্যাগটা খুলতেই চমকে উঠল সে। সেই বেগুনি সালোয়ার কামিজটা। জিনিসটা ব্যাগ থেকে বের করে ভালো করে চোখের সামনে মেলে ধরল নাজ। হ্যাঁ, সেই জামাটাই তো। এটা এখানে এলো কি করে? নাজের বুঝতে বাকি রইল না কি করে এসেছে। আনমনেই তার ঠোঁট জুড়ে প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল। সায়েম সকলের চোখের আড়ালে কোন ফাঁকে এটা কিনে ফেলেছে কে জানে। নাজের শুকনাতি শুকনো পছন্দগুলোও চোখের আয় না তার। কণা ঠিকই বলেছিল,
মানুষটা কেবল ওপরে ওপরেই গাম্ভীর্যের ভাব করে, ভেতরে কি বয়ে চলে যায় তা একমাত্র তারই জানা। নাজের ভীষণ ইচ্ছা করছে তার কাছে ছুটে গিয়ে রিনরিনে গলায় বলতে, আপনি এত ভালো কেন? সাহসের অভাবে বলতে পারছে না। নাজ চিরকালই প্রচণ্ড ভীতু একটা মেয়ে, তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় চোখ দুটো বন্ধ করে এক নিঃশ্বাসে মনের সব কথাগুলো তাকে বলে দিতে। যা হবার পরে দেখা যাবে। মানুষটা কী বা করবে, হয়তো ধমক দিয়ে বলবে। তোমার এখন এসব ভাবার বয়স? পড়াশোনার নামই নেই, শুধু আজগুবি চিন্তা। বলুক, সে তো এমনই। মুখে এই কথা বললেও মনে মনে নিশ্চয় তার হৃদয়ও আদৃত হবে। পরদিন সকাল সকাল বসার ঘরে সোফায় বসে বিরক্ত মুখে খবরের কাগজ পড়ছে সায়েম। আজ তাদের গরু কেনার দিন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই বসেছে শহরের সব থেকে বড় গরুর হাট। দূর দূরান্ত থেকে লোকজন এই হাটে ছুটে আসে। ঈদের আর বেশি দিন বাকিও নেই। গরুর হাট যেন পুরোপুরি জমে উঠেছে। কথা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই সায়েম আর তার বাবা যাবে গরুর হাটে, কিন্তু শৌকত সাহেব এখনো ঘুমে আচ্ছন্ন। হাসনা বেগম এবং কণা 1 ঘন্টা যাবৎ তাকে ডাকাডাকির চেষ্টা করছে, তবে খুব একটা লাভ হচ্ছে না। নাজ আচমকা সায়েমের পাশে সোফাটায় বসতে বসতে বলল, শুনুন, একটা কথা আছে। সায়েম খবরের কাগজ থেকে দৃষ্টি না ফিরেই বলল, কি কথা? সাদা চামড়ার ওপর কালো ছোপ ছোপ এমন একটা গরু আনবেন কিন্তু। হোয়াট? বুঝতে পারেননি? দাঁড়ান দেখাচ্ছি। নাজ সঙ্গে সঙ্গে মোবাইল থেকে তেমন একটা গরুর ছবি বের করে দেখালো। সায়েম গম্ভীর গলায় বলল, গরু বাইরে থেকে দেখতে কেমন তা দিয়ে কি হবে? কি যে বলেন না আপনি, লোকের একটা ব্যাপার আছে না। খেয়াল করে দেখবেন, দেখতে সুন্দর বলে এ ধরনের গরুদেরই গরুর দুধের অ্যাডে দেখানো হয়। তুমি নিশ্চয়ই এখন গরু নিয়ে অ্যাড করতে বসবে না? অ্যাড করব কি করে? কিন্তু ফেসবুকে পোস্ট তো করতে পারবো। জানেন, আমি না ক্যাপশনও ঠিক করে রেখেছি, লিখব সেলফি উইথ মাই কাউ। সায়েম বিস্ময়ে অভিভূত হয়ে বলল, হোয়াট রাবিশ! গরুর ছবি আবার ফেসবুকে কে পোস্ট করে? নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, আমি দেই, আপনার সমস্যা কোথায়? আপনাকে তো আর ছবি তুলে দিতে বলিনি, বলেছি সুন্দর একটা গরু আনতে। সকাল সকাল তোমার এফএম রেডিওটা বন্ধ করো তো, দেখো গিয়ে বাবা উঠেছে কিনা। যাচ্ছি, আগে বলুন আমার পছন্দ মতো গরুই আনবেন। উফ, তুমি না ভীষণ জ্বালাও। জ্বলুন না একটু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, যাও এখন। বহু কষ্টে ঘুম থেকে তোলা হলো শৌকত সাহেবকে। বিছানার ঘুম এখনো ভাঙেনি। সায়েমের সঙ্গে সঙ্গে রিকশায় উঠলেন। তখন মনে হচ্ছিল যেন যে কোনো সময়ে পড়ে যাবেন। জরিনা মাছ উঠতে বসেছে। ঈদের মধ্যে গোস্তের তালে পড়ে সকলে যেন মাছ খাওয়া ভুলেই যাবেন। তাই এই কয়েকটা দিন এক নাগারে মাছ রাঁধছেন হাসনা বেগম। তিনি এই মুহূর্তে চেয়ারে বসে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন জরিনার মাছ কাটার দৃশ্য। ওদিকে তার থেকে কিছুটা দূরেই লুডো নিয়ে বসেছে কণা আর নাজ। হাসনা বেগম আন্তরিক কণ্ঠে বললেন, এই জরিনা, তোমার বিয়ে হয়েছে? জরিনা লজ্জিত গলায় বলল, জি খালাম্মা, আপনি গো দোয়ায় গত বছর মাঘ মাসে আমার বিয়ে হয়েছে। হাসনা বেগম মোহিত গলায় বললেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে জরিনা। বিয়ে না হলে আমি নিজ খরচে তোমাকে বিয়ে দিতাম। আগের কালের মহিলার এই এক অভ্যাস, কোনো অবিবাহিত মেয়ের উপর খুশি হলেই পুরস্কার স্বরূপ তার বিয়ে দিয়ে দেওয়ার প্রচলনটা বেশ পুরাতন। জরিনা বিগলিত হাসি হেসে বলল, কি যে কোন খালাম্মা। সত্যি বলছি, বিয়ে দেওয়াটা তো আর হলো না। তোমার বাচ্চা কাচ্চা হলে তাদের সুন্দর দেখে একটা সোনার বালা বাঁধিয়ে দেব। ও আল্লাহ গো, বালা দিয়ে আমি কোন মুখী খালাম্মা? বাচ্চাকে পরিয়ে রাখবে। সত্যি, তোমার মতো গুণে পারদর্শী মেয়ে আমি জীবনেও দেখিনি। এখানে এসেছি পর থেকে এমন একবারও হয়নি যে তোমাকে একটা কাজ দিয়েছি আর তুমি পারোনি। আহারে, আমার মেয়েটা যদি এমন হতো! তা নয়, সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। শিক্ষা যাইব খালাম্মা, বিয়াটা হইতে দেন। কণা ওদিক থেকে তাচ্ছিলের স্বরে বলল, বিয়ে হওয়ার সঙ্গে এসব কাজ টাজ শেখার সম্পর্ক কি? একটা কাগজে সাইন করলেই মানুষ বদলে যায় নাকি? এই নাচ, তুই গেছিস বদলে? নাজ না সূচক মাথা নাড়ল। হাসনা বেগম অভিজ্ঞ গলায় বললেন,
বিয়ের 1 সেকেন্ডের মাথায় কেউ বদলায় না। কয়েকটা দিন যেতে দে, দেখবি তোর বান্ধবীকে চিনতেই পারছিস না। মধ্য দুপুরে অলস ভঙ্গিতে টিভির সামনে বসে রয়েছে নাজ এবং হাসনা বেগম। রান্না বান্না সে কখন শেষ হয়েছে, অপেক্ষা শুধু সায়েম আর তার বাবার। একটা গরু কিনতে এতক্ষণ লাগে নাকি? নাজের বাবা জীবিত থাকতে আধ ঘন্টার মধ্যে হাট থেকে গরু কিনে বাড়ি ফিরতেন। কণা যেন অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছিল, তাই ব্যাকুল হয়ে বাড়ির নিচে গিয়েই অপেক্ষা করছে তাদের জন্যে। কোরবানির পশুকে প্রথমবারের মতো দেখার মধ্যে সত্যিই অন্যরকম এক অনুভূতি কাজ করে। হুট করে কণা এসে বলল, দোস্ত, গুরু চলে এসেছে, তাড়াতাড়ি আয়। নাজ এক লাফে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, আপনি যাবেন না? তোমরা ছেলেমেয়েরা আগে দেখো, আমি তো আছি। নাচ ধর্মর করে সিঁড়ি দিয়ে নামছে। প্রবল উত্তেজনায় তার বুক ধরফর করছে। দীর্ঘ সময় ধরে গরুর সঙ্গে সেলফি তোলার জন্যে বেচারে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে ভেবেই শিউরে উঠল নাচ। গরুটা এনে রাখা হয়েছে বাড়ির গ্যারেজে। বিল্ডিংয়ের অন্যান্যরাও এখানেই রেখেছে নিজেদের কোরবানির পশু। এই গ্যারেজটাই যেন এখন মনে হচ্ছে ছোটোখাটো গরুর হাট। ব্যস্ত পায়ে গ্যারেজে পৌঁছাতেই গা বেয়ে প্রবল স্রোত বয়ে গেল নাজের। সাইম যে গরুটা এনেছে সেটা তো সাদা কালো নয়, বরং হালকা বাদামি রঙের একটা গরু। কোনো মানে হয়? নাজ এত করে বলে দেওয়ার পরও ছেলেটা শুনল না। কিসের সেলফি আর কিসের উদযাপন? নাজ শুকনো মুখে ঘরে ফিরে এলো। ততক্ষণে বাকিরাও সকলে ফিরে এসেছে। সাইম ক্লান্ত ভঙ্গিতে সোফার উপরে গায়ে এলিয়ে দিল। একে তো মাথার উপরে কড়া রোদ, তার উপরে দিনভর হাটে ঘোরাঘুরি আর দর কষাকষি। বেচারা বেশ ক্লান্ত। নাচ ব্যথিত কণ্ঠে বলল, আপনাকে কি বললাম, আর আপনি কি নিয়ে এলেন? সায়েম সোজাসাপটা উত্তর দিয়ে বলল, ওরকম কোনো গরু আমার চোখে পড়েনি। কি যে বলেন আপনি? এত বড় একটা হাট আর একটাও সাদা কালো গরু নেই? সায়েম কিছু বুঝে ওঠার আগেই শোকত সাহেব হড়বড় করে বলে উঠলেন, এই সাহেব, আমরা যেখান থেকে গরু কিনলাম তার পাশেই তো কতগুলো সাদা কালো গরু ছিল, তুই খেয়াল করিসনি? সায়েম ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো বাবার দিকে। তাকে এখনই মুখটা খুলতে হলো। নাচ আতকে উঠে বলল, তার মানে আপনি ইচ্ছে করে আমার পছন্দ মতো গরু আনেননি? সায়েম শান্ত ভঙ্গিতে বলল, ইচ্ছে করে না, আমার পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার কি আছে? সায়েম বিরক্ত গলায় শোকত সাহেবের উদ্দেশ্যে বলল, এখন চুপ করে আছো কেন বাবা? বলো, ওই গরুগুলো বাছুর থেকে একটু বড় ছিল। শোকত সাহেব ইতস্তত করে বললেন, হ্যাঁ হ্যাঁ বৌমা, ওই গরুগুলোর গায়ে তো মাংসই নেই। একটা মোটা সোটা অবশ্য ছিল, কিন্তু সেটা আবার বুড়ো, তাই। নাচ ব্যথিত কণ্ঠে বলল, আমি সব বুঝতে পেরেছি, আপনি ইচ্ছা করেই আনেননি। এক কথা বারবার বলছে কেন? একবার তো বললাম ওই গরু আমার পছন্দ হয়নি, তাই কিনে নি। আরেকটু খুঁজে দেখলে কি হতো? আমি এত করে বলে দিলাম, আমার কথার যদি কোনো মূল্যই না থাকে। নাচকে থামিয়ে দিয়ে সাইম প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, শাট আপ নাজ, সবসময় ছেলে মানুষের ভালো লাগে না। পুরোটা ঘর জুড়ে যেন নিস্তব্ধ এক হাওয়া বয়ে গেল। শান্তশিষ্ট এই ছেলেটা সাধারণত খুব একটা রেগে যায় না, কিন্তু একবার রেগে গেলে আশেপাশে সকলে তার ভয়ে তটস্থ হয়ে থাকে। তার বলতে তার রাগের। নাজের চোখের কোণে শুকনো জলকণা এসে জমেছে। বহু চেষ্টা করেছে ধরে রাখতে। মানুষটা কি করে পারল সকলের সামনে তাকে এভাবে ধমকাতে? জমজমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেলের দিকে আকাশে মেঘাচ্ছন্নভাবে সৃষ্টি হলেও এখনও তা বজায় আছে কিনা রাতের অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না। হয়তো আছে। কিছুক্ষণ পরপর আকাশে মেঘেরা গুড়গুড় শব্দ করছে। গ্রামে থাকতে বৃষ্টির আভাস পেলেই কেমন নেচে উঠত নাজের মন। বৃষ্টি মানেই ছিল বান্ধবীরা দল বেঁধে বাড়ির উঠানে কাদা ছোড়াছুড়ির প্রতিযোগিতা। এখানে তো রাজ্যের সব বান্ধবীরা নেই, সুবিশাল উঠানও নেই। নাজের মনটা তখন থেকেই ভার হয়ে আছে। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছে করছে না। সে এখন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানার এক কোণে। একটু আগে শাশুড়ি মা রাতের খাবারের জন্য বহু ডাকাডাকি করে গেলেন, তবে নাজ শরীর খারাপের অজুহাত দিয়ে ঘরেই শুয়ে রইল। কোনো প্রকার অজুহাত দিতে তার ভালো লাগে না, তবে না দিয়েই বা উপায় কি? শরীর খারাপ সকলের কাছে যতটা না স্বাভাবিক, মন খারাপ তার থেকেও বেশি অস্বাভাবিক। সায়েম তার পছন্দ মতো গরু না আনায় মন খারাপ হয়েছে। মন খারাপ হয়েছে
তার ধমকে। এমন প্রচণ্ড ধমকে কি প্রয়োজন ছিল? একটাবার সুন্দর করে বলে দেখলেও তো পারত। নাজ, যে গরুটা এনেছে আপাতত সেটা দিয়ে খুশি থাকো। পরবার তোমার পছন্দের মতো গরুই আনবো। এমনটা আগে কখনো তো হয়নি। এর আগেও তো বহুবার সাইমের কাছে ধমক খেয়েছে নাচ। কই তখন তো তার অন্তরাত্মা এভাবে এলোমেলো হয়ে যায়নি। কখনো মনে হয়নি এতটা কষ্ট সে জীবনেও পায়নি। কারো দৃঢ় পায়ের শব্দে চোখ দুটো বুঝে ফেলল নাচ। সে কি, ওটা কে? বুঝতে তার খুব একটা সময় লাগলো না। ইতোমধ্যেই মিষ্টি একটা পারফিউমের সৌরভ ঘর জুড়ে ছড়িয়ে গেছে। এই পারফিউম নাজের চেনা। সাইম এসে নাজের মাথার কাছে বসে ডাকলো। নাজ। নাজ সাড়া না দিয়ে চোখ দুটো বন্ধ করে রইল। ভাবটা এমন যে গভীর ঘুমে আচ্ছন্ন সে। সাইম আবারও বলল, কি ব্যাপার নাজ, নাকি শুয়ে পড়ছে কেন? নাজ শুকনো গলায় বলল, শরীরটা ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না মানে কি হয়েছে? নাজ চুপ করে রইল। তোমার এসব ভান আমার সঙ্গে চলবে না নাজ। গেট আপ কুইক। ভান করছি না তো। তাহলে কি আমার উপর রাগ করেছ, তাই না? নাজ অভিমান জড়িত কণ্ঠে বলল। না, আপনার উপর রাগ করতে যাব কেন? সাইম কি যেন মনে করে অত্যন্ত কোমল স্বরে বলল, আচ্ছা, আই এম সরি, একটু বেশি বকে ফেলেছি, তাই না? তুমি মাঝে মাঝে এমন বিরক্ত করো, আমার আর কি বা করার থাকে বলো? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, আপনি সবসময় এমন করেন। আচ্ছা বাবা, সরি, এতটুকুর জন্য কাঁদতে হবে না। এসো খেয়ে নাও, নাহলে সত্যি সত্যি শরীর খারাপ করবে। নাজের চোখ ক্রমশ ভিজে উঠছে। এবার আর মন খারাপের জন্য নয়, বরং খুশিতে। মানুষটার এতটুকু মমতা মাখা আবেদনের মধ্যে যে কতটা প্রশান্তি লুকিয়ে আছে তা সে কোনোদিন জানবে না। পরদিন সকাল সকাল কণার ডাকে ঘুম ভেঙে গেল নাজের। কণা উৎফুল্ল গলায় বলল, নাজ, দেখে যা কি কাণ্ড ঘটেছে। নাজ ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? তুই বয়ফ্রেন্ড পেয়ে গেছিস? তার থেকেও ভালো, তাড়াতাড়ি ওঠ। নাজ উঠে বসতেই কণা তাকে টানতে টানতে নিয়ে এলো গ্যারেজে। গ্যারেজে আসতেই যেন তার চোখ দুটো উঠে গেল কপালে। তাদের হালকা বাদামি রঙের গরুটার পাশে বাঁধা হয়েছে সাদা কালো আরেকটি গরু। নাজের আনন্দ যেন সকল সীমা ছাড়িয়ে গেল। সায়েম নামের ওই মানুষটা যে মনে মনে তাকে নিয়ে ভাবে, এই বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। আজ পবিত্র ঈদুল আজহা। মুসল্লিদের ঘরে ঘরে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র এই উৎসবটি। দুঃখ দুর্দশা গ্লানি জরা ত্যাগ করে সকলের উৎসবের আনন্দে মেতে ওঠার দিন। সায়েম এবং শওকত সাহেব নামাজ পড়তে গেছে ঈদগাহে। এদিকে হাসনা বেগম আয়োজন করে সেমাই রাখতে বসেছেন। তারা ফিরে এলে সকলে একসঙ্গে সেমাই খাবে। এরপরই কোরবানি আর মূল রান্নাবান্নার পর্ব। কণা উৎফুল্ল কণ্ঠে বলল, দোস্ত, আমাকে সালামি দে। নাচ অবাক গলায় বলল, আমি সালামি দেব মানে? আমি কি তোর থেকে বড়? বরং তোর থেকে 1 মাসের ছোট। সেই হিসাবে তুই আমাকে সালামি দিবি। বয়সে ছোট হলে কি হবে, সম্পর্কে তো তোরই বড়। আর কথা বাড়াস না, জলদি সালামি দে। আমাকে সালামি দেয় কে তারই নেই ঠিক। আমি আবার কিসের সালামি দিব? তোর কোনো অজুহাত চলবে না দোস্ত। সারা বছর কিপটামি করবি ভালো কথা, তাই বলে ঈদের দিনেও? অবশেষে নাছর বান্দা কণা বাধ্য করলো নাচকে সালামি দিতে। অবশ্য শাশুড়ি মায়ের কাছ থেকে সালামি পাওয়ায় খুব একটা আক্ষেপ রইল না নাজের। কণা সালামির টাকা গুনে ব্যথিত কণ্ঠে মাকে বলল, মা, তুমি নাচকে আমার থেকে বেশি দিলে কেন? আহা, বেচারির নতুন নতুন বিয়ে হয়েছে, তাছাড়া তোকে তো প্রতি বছরই দেই। কেন? নাচকে তো গত বছরও দিয়েছিলে, মনে নেই? ও খালার রান্না করা জর্দা নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল। তোমাকে সালাম করতেই তুমি আঁচল থেকে টাকা বের করে ওকে দিলে। কই, সেবার তো আমার থেকে বেশি দাওনি। দেইনি কারণ সেবার নাচ আমার ছেলের বউ ছিল না। যা তো, কানের কাছে ভেজর ভেজর করবি না। কণা শুকনো মুখে বলল, যাচ্ছি। আগে বলো, আমরা বাড়ি ফিরে যাব কবে? হঠাৎ বাড়ি ফিরে যাওয়ার জন্য এত পাগল হচ্ছিস কেন? গতকাল পর্যন্ত তো বলছিলি সুযোগ পেলে সারা জীবন এখানেই থাকতে পারবি। বলছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ঈদের সময় এখানে এসে বিরাট লস হয়ে গেল। লস হয়ে গেল মানে? তুমি একবার ভেবে দেখো মা, বাড়িতে থাকলে এখন চাচা চাচি মামা মামি পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে সালামি পেতাম। শোনো মা,
ঈদের রেশ থাকতে থাকতেই বাড়িতে ফিরে সালামিগুলো তুলতে হবে। কি ফাজিল মেয়ে রে বাবা, বাড়ি ফিরতে চাইছে সালামি তোলার জন্যে। দূর হো আমার সামনে থেকে। সায়েম বাবাকে নিয়ে নামাজ পড়ে ফিরলে কণা এবার তার পিড়াপিড়ি শুরু করলো সালামির জন্যে। সায়েম হাই তুলতে তুলতে বলল, সালামি পাওয়ার জন্য তো সালামও করতে হয়। এই ম্যানার্স অন্তত শেখো। সালামের কথা পরে ভাবা যাবে। কণা সায়েমকে সালাম করে বলল। এবার দাও। সায়েম মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে কণার হাতে ধরিয়ে দিল। কণা অসহায় গলায় বলল, মাত্র 100 টাকা? পুরোটা তোকে দিয়েছি নাকি? একবারে নিচে যা, দোকান থেকে একটা কোক নিয়ে আয়। যা টাকা বাকি থাকবে সেটা তুই রেখে দিস। কণা কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত শুনলি? ও কি শুনবে? তুই তাড়াতাড়ি দৌড়তে, একটু পর দোকান বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু কোক ছাড়াই বিরিয়ানি খেতে হবে। ভাই বোনের এই খুনসুটি মোহিত দৃষ্টিতে দেখছে নাস। মাঝে মাঝে মনে হয় তারও একটা ভাই বা বোন থাকলে মন্দ হতো না। কণা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কোক আনতে। সে ফিরে আসতেই সায়েম টাকা ভর্তি একটা বান্ডেল তার হাতে তুলে দিয়ে বলল, এই নে, গাধা কোথাকার। অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলে মানুষের উচ্ছ্বাস যেন সকাল সীমা ছাড়িয়ে যায়। কণার বেলায়ও তাই ঘটল। মেয়েটাকে এতটা উচ্ছ্বসিত হতে খুব কমই দেখেছে নাচ। কিছুক্ষণ পর কষাই চলে আসতেই শুরু হয়ে গেল কোরবানির প্রক্রিয়া। পশু জবাইয়ের এই দৃশ্যটা নাচ কোনো কালেই দেখতে পারে না। রক্ত দেখলেই তার ভয়ে গায়ে কাটা দিয়ে ওঠে, মাথাও খানিকটা ঝিমঝিম করে। কোরবানি শেষে মাংস ঘরে আনতে আনতে বেলা 3টা বেজে গেল। এর ঠিক পরপরই শুরু হয়ে গেল হাসনা বেগমের রান্নার আয়োজন। এই পরিবারের ঈদের দিন মানেই তার হাতের বিরিয়ানি। সায়েমদার আত্মীয় স্বজনেরা তার হাতের এই বিরিয়ানির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। নাচ রান্না বান্নায় শাশুড়িকে সাহায্য করছে। হুট করেই সায়েম এসে বলল, নাস, শুনে যাও। শাশুড়ির অনুমতি পেয়ে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নাস। হাসনা বেগম আন্তরিক গলায় বললেন, যাও মা, শুনে এসো। নাস রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখল সায়েম বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছে। ঈদের দিন আবার কোথায় যাওয়ার চিন্তা করছে মানুষটা। নাচ কোনো প্রশ্ন না করে তার পিছু পিছু বাইরে চলে এলো। সায়েমের হাতে মাংস ভর্তি 2টো ব্যাগ। শহরে আজ রিক্সা নেই বললেই চলে। সকলেই আজ মেতে উঠেছে আনন্দের উদ্দীপনায়। তবুও বহু খোঁজাখুঁজির পর একটা রিক্সার দেখা মিলল। সেটাতেই উঠে বসলো তারা দুজনে। রিক্সায় করে চলে এলো মেইন রোডে। মেইন রোডগুলো শহরের ব্যস্ততম জায়গা। এখানে এলেই চোখে পড়ে নানান শ্রেণীর নানান পেশার মানুষের ব্যস্ততা। ব্যস্ত মানুষগুলোর ভিড়েও আরেক শ্রেণীর মানুষের দেখা মেলে এখানে। আর্ত দরিদ্র মানুষেরা। তারা হতে পারে বুড়ো থুরথুরে কোনো ভিখারি কিংবা প্রাণচঞ্চল পথশিশু। রোজকার ব্যস্ততায় এই মানুষগুলোর অস্তিত্বের কথা আমরা প্রায় ভুলেই যাই। ঈদের মতো পবিত্র এই উৎসবগুলো এসে মনে করিয়ে দেয় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেও মনুষ্যত্বের বড় একটি বৈশিষ্ট্য। সায়েম রিক্সা থেকে নেমে দরিদ্রদের মাঝে মাংস বিতরণ করছে, আর মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছে নাস। সায়েমের মধ্যে যে অত্যন্ত ভালো মনের একটা মানুষ লুকিয়ে আছে তা অনেক আগেই টের পেয়েছিল নাস। আজ আবারও চাক্ষুষ প্রমাণ পেল। ঈদের দিনটা যে এত ভালো কাটবে কল্পনাও করতে পারেনি নাস। হাসনা বেগমের রান্নাবান্না শেষ হতে হতে বিকেল হয়ে গেলেও তা খেতে হয়েছে অমৃতের মতো। শুধু শুধু এত বিরিয়ানি আত্মীয় স্বজনের মধ্যে এতটা খ্যাতি অর্জন করেনি। খাওয়া দাওয়ার পর নাজ আর কণা টিভির সামনে বসলো ঈদের নাটক দেখতে। ঈদ উপলক্ষে টিভিতে ভালো ভালো কতগুলো নাটক সম্প্রচার করে। এই নাটক নিয়েও দুই বান্ধবীর মধ্যে আগ্রহের কমতি নেই। কিছুক্ষণ বাদে সায়েম এসে বসার ঘরের আরেকটা সোফায় বসতে বসতে বলল, কি পাস তোর এসব নাটক দেখে? নাচ প্রকুচকে বলল, আপনি বুঝবেন না। কেন? এগুলো সায়েন্স স্ট্যান্ডের মতো ব্রেন লাগে নাকি? নাচ হেয়ালির স্বরে বলল, কি যে বলেন আপনি, আমাদের ব্রেন তো মাছের থেকেও ক্ষুদ্র, সেই জন্যই এসব নাটক দেখছি। কি বলিস কণা? কণাও একই সুর তুলে বলল, হ্যাঁ ভাইয়া, আইনস্টাইনের মতো ব্রেন তো তোমার। তাই তো সারাদিন কিসব হাবিয়ে যাবি ইংলিশ সিনেমা দেখো। আবার সেদিন তো দেখলাম ইংলিশ উপন্যাস পড়ছো, কি সাংঘাতিক। নাচ বলল। ইংলিশ গানের কথা ভুলে গেলি? সায়েম তাচ্ছিলের স্বরে বলল, তোর ইংলিশ পারিস না, সেটা তোদের ব্যর্থতা।
অন্য কেউ ইংলিশ পড়লে তাকে নিয়ে হাসাহাসি না করে তার কাছ থেকে ইন্সপিরেশন নিতে হয়। কণা বিরক্ত গলায় বলল, ভাইয়া চুপ করো তো। এদিকে নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি জ্ঞান দিতে বসেছো। নায়ক নিশ্চয়ই বেকার, বেচারার চাকরি নেই বলে নায়িকার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে। কণা হতবাক গলায় বলল, তুমি জানলে কি করে? এতে জানারই বা কি আছে, সব নাটকগুলোর কাহিনী একই হয়। শেষে দেখবি হয় নায়িকার বাবা বেকার নায়ককে মেনে নিয়েছে, নাহলে নায়ক নায়িকা পালিয়ে গেছে। শেষমেশ সায়েমের প্রথম ভবিষ্যবাণীটাই সত্যি হলো। নায়িকার বাবা শেষমেশ বেকার নায়ককে মেনে নিলেন। শুধু মেনে নিয়েই ক্ষান্ত হননি, বরং নিজের সহায় সম্পত্তির বড় একটা অংশ নায়কের নামে লিখে দিলেন। পরবর্তী কয়েকটা দিন তাদের মিলন আনন্দে কাটল। ঈদের দুদিন সকলে বেড়াতে গেল ফ্যান্টাসি কিংডমে, তবে হাসনা বেগম বাড়িতেই রয়ে গেলেন। ঈদের দিন সেই যে রান্নাঘরে ঢুকেছেন, শুধু ঘুমানোর সময়টুকু ছাড়া বেশিরভাগ সময় তার এখন সেখানেই কাটছে। আজ সাইমের ঈদের ছুটি শেষ হয়েছে, ওদিকে কাল থেকে কণার কলেজেও খুলে যাবে। আনন্দ উল্লাস শেষে আজ ঘরে ফেরার পালা। সাইম এবং নাজ তাদের বিদায় জানাতে বাস স্টেশন পর্যন্ত এসেছে। হাসনা বেগম তো কেঁদে কেটে একাকার। একটু পরপর আঁচলে চোখ মুছছেন আর বলছেন, বাবা নিজের যত্ন নিবি কিন্তু। আহারে, কতদিন আমার ছেলেটাকে দেখবো না। সাইম বিরক্ত গলায় বলল, মা, তুমি এমন ভাব করছো যেন জীবনে দেখা হবে না। এদিকে কণা হতাশ কণ্ঠে নাজকে বলল, একটা সময় ছিল যখন প্রতিদিন দেখা হতো, আর আজ এরপরে কবে দেখা হবে তারই ঠিক নেই। নাজ বলল, ওমা, ঠিক থাকবে না কেন? তোর ভাই না বলল শীতের ছুটিতে আমাকে বাড়িতে দিয়ে আসবে? শীত আসতে এখনো কত দেরি। নাজ ছোট্ট এক দীর্ঘশ্বাস গোপন করে বলল, কি আর করা, দোস্ত শোন, বল। ওই বক্সগুলোর কথা কাউকে বলিস না কিন্তু। কাকে আবার বলবো? তুই একবার বাড়িতে আয় না, দেখ ওই প্রত্যয় বেটাকে কিভাবে শায়েস্তা করি। কণাদের বাস ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাজের মনটা হু হু করে উঠল। বরাবরই সে স্বপ্ন দেখত বড় একটা পরিবারের, যে পরিবারে বাবা মা ভাই বোন সকলেই থাকবে। কয়েকদিনের জন্য তেমন এক পরিবারের স্বাদও পেল সে। সেই স্বাদে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তাদের অনুপস্থিতিতে ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। শ্বশুর শাশুড়ি চলে গেছে, তাই সায়েম আর নাজের আজ থেকে আর এক ঘরে ঘুমানোর প্রয়োজন নেই। নাজের একবার বলতে খুব ইচ্ছে হলো, আমি যদি এই ঘরে থেকে যাই তাহলে কি আপনার খুব অসুবিধা হবে? লজ্জায় বলতে পারল না। মানুষটা কি ভেবে বসবে তার ঠিক আছে। মধ্যরাতে নাজের ঘুম ভেঙে গেল। এই ঘরটায় কোনো দেয়াল ঘড়ি নেই, সাইমের ঘরে আছে। তাই বাধ্য হয়েই বিছানা হাতড়ে ফোনটা খুঁজে সময় দেখতে হলো তাকে। রাত 1:32। নাজের ঘুম ভেঙে যাওয়ার ঘটনা খুবই দুর্লভ। সাধারণত এক ঘুমেই রাত কাবার করে সে, তবে আজ প্রখর তৃষ্ণায় ঘুম ভেঙে গেল তার। রাতে খুব একটা ঘুম ভাঙে না বলে হাতের কাছে পানিও রাখা হয় না, তাই বাধ্য হয়েই নাচ পা বাড়ালো ডাইনিং রুমের দিকে। ডাইনিং রুমে এসে প্রাণ ভরে তৃষ্ণা মেটানোর সঙ্গে সঙ্গে নাচ লক্ষ্য করলো বারান্দার বাতি জ্বলছে। কি আশ্চর্য, রাতে ঘুমাতে যাওয়ার আগে তো সে বাড়ির সবগুলো বাতি নিভিয়ে দিয়েছিল, এটা আবার জ্বলে উঠল কি করে? সেদিকে এগিয়ে যেতেই সিগারেটের ধোঁয়া আর তার বিশ্রী গন্ধ চেখে ধরল তাকে। বারান্দায় যেতেই নাচ দেখতে পেল সায়েম আয়েশি ভঙ্গিতে মেঝেতে বসে আছে আর ফুসফুস করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। নাচ আতকে উঠে বলল, এ কি, আপনি এখানে কি করেছেন? সায়েম স্বাভাবিক গলায় বলল। ঘুম আসছিল না। নাজের হঠাৎ ইচ্ছা হলো ওই মানুষটার পাশে গিয়ে বসতে। তাতে কি সে খুব রাগ করবে? করুক গিয়ে, কী বা হবে? বড়জোর নাচকে প্রচণ্ড এক ধমক দেবে, দিক, তবুও নাচ তার ইচ্ছাটাকে অপূর্ণ রাখবে না। সে নিঃশব্দে গিয়ে বসল সাইমের পাশে। সাইম কিছুই বলল না, আগের ভঙ্গিতেই সিগারেট খেয়ে যাচ্ছে। নাচ হালকা গলায় বলল, ঘুম না এলে বুঝি বারান্দায় বসে এভাবে সিগারেট খেতে হয়? ওর আসার পর থেকে তো ঠিকমতো সিগারেট খেতে পারছি না, কেমন যেন হাঁপিয়ে উঠছিলাম তাই। কি যে পান এসব ছাইপাশ খেয়ে? সাইম ফাজলামি সুরে বলল, আমার মাথা খারাপ হয়েছে? প্রথমবার ট্রাই করার আগে অবশ্য মাথা খারাপ বলেই মনে হয়। আচ্ছা, আপনি প্রথমবার ট্রাই করেছিলেন কেন? কৌতূহল থেকে। তোমার মতো আমার মনে প্রশ্ন জেগেছিল, মানুষ কি পায় এসব ছাইপাশকে? পেয়েছিলেন কোথায়? চুরি করেছিলাম, ঠিক চুরিও না,
বলতে পারো ডাকাতি। মানে? আমার বাবা তো সিগারেট টিগারেট খায় না, আর আমি নিজের কাছে জেদ ধরে বসেছে একবার জিনিসটা খেয়ে দেখবই। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের এলাকারই এক বড় ভাই আমাকে অঙ্ক শেখাতে আসতেন। সে আবার ছিল চেইন স্মোকার। মিনিটে মিনিটে সিগারেট ছাড়া তাকে দেখাই যেত না। এদিকে আমার বাবা যে সিগারেট খায় না এটাও সে জানে না। আমি একদিন বুদ্ধি করে ভাইয়াকে বললাম, বাবার সিগারেট শেষ হয়ে গেছে, আমাকে দোকান থেকে এনে দিতে বলেছে। এখন দোকানে গেলে অঙ্ক করা ডিস্টার্ব হবে না, আপনি আপনার কাছ থেকে একটা সিগারেট দিন না। উনি দিয়েও দিলেন? আমি সেটা যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিলাম। পরে সময় করে একদিন সকলের চোখের আড়ালে ধরালাম জিনিসটা। একটা টান দিতেই কেশে কেশে একাকার অবস্থা। তাহলে এখন অভ্যাস হয়ে গেলেন কি করে? প্রথম প্রথম তো এই ধোয়া সহ্যই হতো না, কিন্তু এখন অসহ্য জিনিসটাই নেশায় পরিণত হয়েছে। নাজ কৌতূহলী গলায় বলল, বাবা মার কাছে কখনো ধরা পড়েননি? মায়ের কাছে কোনোদিন ধরা না পড়লেও বাবা একদিন ধরেই ফেলেছিল। সে কি তারপর? আমার বাবাকে তো চেনই, বেচারা ঝামেলাহীন মানুষ। তার মতো জীবনে যত ঝামেলা এড়িয়ে চলা যায় ততই ভালো। আমাকে সিগারেট খেতে দেখে বললেন, এসব ফেলে দে, আর কোনোদিন খাবি না, আর ভুলে তোর মাকে বলবি না, তাহলে হার একটা আস্তে থাকবো না। নাজ অন্যরকম গলায় বলল, আমার বাবাও এমন ছিলেন জানেন। তাই? আমাকে যে কতবার মায়ের কাছ থেকে বাবা বাঁচিয়েছেন তার হিসাব নেই। একদিন মা বাইরে গেছে, বাড়িতে কেবল আমি আর বাবা। আমি হাত লেগে অসতর্কবশতা একটা ফুলদানি পড়ে গেল। জিনিসটা আমার মায়ের খুবই প্রিয়। বাবা করলেন কি, সোজা মোটরসাইকেল নিয়ে বাজারে চলে গেলেন। হুবহু দেখতে একটা ফুলদানি নিয়ে আগের জায়গায় রেখে দিলেন। মা কিছু টের পেল না, আমাকে বকাও খেতে হলো না। নাজ কেমন যেন স্মৃতিকাতর হয়ে উঠল। তার গলার স্বরে অতিরিক্ত কোমলতা আর চোখের কোণে একরাশ জল, দুটোই দৃশ্যমান হয়ে উঠল। নাজ সাবধানে চোখের জল আড়াল করে বলল, বাবা যখন বেঁচে ছিল জীবনটা অনেক সুন্দর ছিল। কোনো কিছুর চিন্তা করতে হতো না, কাউকে ভয় পেতে হতো না। ওনার পৃথিবী পুরোটা জুড়ে আমিই ছিলাম। আপনাকে বলেছিলাম না, আমার এসএসসির রেজাল্ট খারাপ হওয়ার পরেও উনি এলাকার সকলকে মিষ্টি খাইয়েছিলেন। হুম। পৃথিবীর সকলে আমার উপর হতাশ হলেও একমাত্র বাবাকে আমি কিছুতেই হতাশ করতে পারতাম না। আমি সব দোষগুলো ছাপিয়ে শুধুমাত্র গুণগুলোই তার চোখে ধরা দিত। কি হয়েছিল ওনার? ক্যান্সার। কয়েকদিন ধরে শুনছিলাম খাবারে অরুচি, পেট ব্যথা, মাথা ভনভন করছে। ভাবলাম কি আর হবে, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার যথারীতি এক গাদা টেস্ট আর ওষুধপত্র লিখে দেবেন, কিন্তু ডাক্তার যা বললেন তাতে আমার জীবনটাই পুরোপুরি বদলে গেল। বললেন আর বড়জোর 3 মাস। কথাটা আর শেষ করতে পারল না নাজ। প্রবল অশ্রুধারা আঁকড়ে ধরল তাকে। নাজ কোনো মতে নিজেকে সামলে আবারও বলল, সিনেমার মতো একটা মানুষের জীবন সীমা বেঁধে দিলেন তারা। আই এম সরি। কয়েক মুহূর্ত পর চোখের জল মুছতে মুছতে নাজ যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল, না, আই এম সরি। এমনিতে আমি সহজে ভেঙে পড়ি না, কিন্তু বাবার প্রসঙ্গ আসলেই। সাইম কোমল স্বরে বলল, কান্নার মধ্যে তো সংকোচের কি আছে? তুমি যদি মানুষের সামনে প্রাণ খুলে হাসতে পারো তাহলে কাঁদতে সমস্যা কোথায়? আফটার অল, কান্না তো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ারই একটা উপায়। যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনি কি করেন? পালিয়ে যায়, যা যন্ত্রণা দেয় তা থেকে পালিয়ে বেড়ায়। মানে? বাদ দাও, মানেটা অনেক কমপ্লিকেটেড। তাহলে থাক। আচ্ছা, আমরা সেই তখন থেকে কঠিন কঠিন সব কথা বলছি কেন? সহজ স্বাভাবিকভাবে কথা বলা যায় না? ও, ভালো কথা মনে করেছো। অনেক ফাঁকিবাজি হয়েছে। কাল থেকে কিন্তু সিরিয়াসলি পড়তে বসবে। নাজ গম্ভীর গলায় বলল, ফাঁকিবাজির কি দেখলেন? ঈদের মধ্যে আনন্দ না করে সারাদিন বাইরে মুখ গুজে থাকবো? তাই বলে এদের আগের 7 দিন আর পরের 7 দিন বোর আশেপাশে যাবে না? দেখুন, ঈদ বছরে 2 বারই আসে। এই 2 বার যদি প্রাণ খুলে আনন্দই না করতে পারি তাহলে আর জীবনটা রেখে কি লাভ কি? সেজন্যই তো এতদিনে কিছু বলিনি। কিন্তু কাল থেকে যদি সিরিয়াসলি পড়তে না দেখে তাহলে খবর আছে তোমার। আপনারও খবর আছে। মানে?
আপনাকে যদি কাল থেকে এইসব ছাইপাশ খেতে দেখেছি তাহলে আপনারও খবর আছে। নাস কথাটা বলেই সঙ্গে সঙ্গে সাইমের হাত থেকে জ্বলন্ত সিগারেটটা কেড়ে নিল। ভয় দেখাচ্ছ তাই না? এতটুকু একটা মেয়ে। আপনি আমাকে প্রতিনিয়ত ভয় দেখাতে পারলে আমি পারবো না কেন? দেখবেন কাল থেকে আমার সামনে সিগারেট ধরালেই সেটা কেড়ে নেব। নাস খিলখিল করে হেসে উঠল। তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর একটি এটা। সময়টা যদি এখানেই থেমে যেত মন্দ হতো না। নিমিষেই কেটে গেল আরও 6টি মাস। তানজির জীবনের খুব একটা পরিবর্তন আসেনি এই সময়টাতে। আজকাল অফিসের কাজ নিয়ে সাইমের ব্যস্ততার শেষ নেই। কদিন আগে এ বছরের 3য় প্রমোশন পেয়েছে। সে এখন কোম্পানির সিইও। বড় বড় সব সিদ্ধান্তগুলো তাকেই নিতে হয়। মাসে মাসে চড়া বেতন পেলেও তার জীবনধারা সে আগের মতোই রয়ে গেছে। নাস একদিন খাবার টেবিলে হাসতে হাসতে বলেছিল, আপনার মতো কিপটা মানুষ আমি জীবনেও দেখিনি। প্রতিদিন কষ্ট করে সিএনজিতে যাতায়াত করবেন, তবুও একটা গাড়ি কিনবেন না। সিও সাহেব অফিসের সামনে সিএনজিতে করে নামে। এই দৃশ্য কি গ্রহণযোগ্য? অফিসের সকলে ভাববে যা বেতন পাচ্ছেন সবই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সাইম গম্ভীর গলায় বলেছিল, জমিয়ে রাখছে, গাড়ি টাড়ি তো বড়ই কেনা যাবে। এখন কষ্ট করে ভবিষ্যতের জন্য জমিয়ে রেখে লাভ কি? লাভটা যে কি সেটা ভবিষ্যতেই বুঝবে। চুপচাপ খাও তো এখন। নাজের ব্যস্ততাও কিছুটা বেড়েছে। গত 1 মাস ধরে তার বর্ষ সমাপনী পরীক্ষা চলছিল। আজই শেষ হলো। পরীক্ষা শেষে নাজ লাইব্রেরিতে বসেছে। যে লাইব্রেরি নিয়ে এত কাহিনী ঘটে গেল, সে লাইব্রেরিতে এখন নিয়মিত যাতায়াত তার। বদরাগী সেই লাইব্রেরিয়ান ম্যাডামও কোনো এক অজ্ঞাত কারণে নাজকে পছন্দ করেন। মাঝে মধ্যেই এটা সেটা পড়তে দেন। তবে আজ লাইব্রেরিতে বসে নাজ কিছুই পড়ছে না, লিখছে। নীল রঙের একটা কাগজে গোটা গোটা অক্ষরে কি যেন লিখছে নাজ। লেখাটা প্রায় শেষের দিকে। প্রথম থেকে স্বাভাবিকভাবে লিখে এলেও শেষের দিকে এসে তার হাতটা থরথর করে কাঁপছে, অস্বাভাবিকভাবে ঘামছে। শেষের 3 লাইন লিখতে বেশ অনেকটাই সময় লাগলো তার। পুরোটা লেখা আবার পড়ে দেখা উচিত, কিন্তু সেই ইচ্ছা করছে না। কাগজটা সাবধানে ভাঁজ করে সোয়েটারের পকেটে রেখে দিল। ছোট ছোট পা ফেলে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো নাজ। পথেই দেখা তুষির সঙ্গে। তুষি চিন্তিত গলায় বলল, কি রে, লিখছিস? হুম, কই দেখি। হয়েছে, দেখতে হবে না। দেখতে হবে না মানে? বানান টানান যদি ভুল হয়? হলে হবে, বুঝতে পারলেই হলো। আমি এখন প্রচন্ড টায়ার্ড। চল, আমাকে সিঙ্গারা খাওয়াবি। আমি খাওয়াতে যাব কেন? বিবাহিত মহিলা তুই, সুতরাং বিলটাও তুই দিবি। নাজ অসহায় গলায় বলল, আমি বিবাহিত জানার পর থেকে দুনিয়ার সব বিল আমাকে দিয়ে দেওয়াচ্ছিস। যেন বিবাহিত হওয়াটা একটা চাকরি, আর মাস গেলে আমি ওনার কাছ থেকে বেতন পাই। সবই তোর কিপটামি। ভেবেছিস কি কিছুই বুঝি না? চল, আজ কোনো অজুহাত চলবে না। ক্যান্টিন বলতে গেলে ফাঁকাই। নাজ আর তুষি গিয়ে ফাঁকা একটা টেবিলে বসে পড়ল আর মেতে উঠল নিজেদের চিরাচরিত গল্পে। গল্পের ফাঁকেই নাচ লক্ষ্য করলো একটা ছেলে ইতস্তত ভঙ্গিতে তাদের আশেপাশে ঘুরঘুর করছে। সম্ভবত কিছু একটা বলতে চাইছে, বলতে পারছে না। নাচ সরু গলায় বলল, এই ছেলেটার নাম রিজু না? তুষি বলল, হুম। চোখের সামনে ঘুরঘুর করছে কেন? এখানে কি চায়? কে জানে, হয়তো তোকে। নাচ বিস্মিত হয়ে বলল, আমাকে? হ্যাঁ, এ হলো আমাদের কলেজে বিরাট রোমিও। 2 দিন পর পর তার প্রেমে হাবুডুবু খায়। এমনকি আমার প্রেমেও হাবুডুবু খেয়েছিল। এখন হয়তো তোর দিকে চোখ পড়েছে। বিরক্তি প্রবল স্রোত নাচের গা বেয়ে বয়ে গেল। কেউ তার প্রেমে পড়তে পারে ভাবতেই শিউরে উঠল সে। পৃথিবীর কারো তার প্রেমে পড়ার অধিকার নেই, কেবল একটা মানুষ ছাড়া। কিন্তু সে একটা মানুষ তো নিজের অধিকার সম্পর্কেই অজ্ঞাত। নাচ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, দাঁড়া, আমি আসছি। না হলে এগিয়ে আসতে দেখে রিজু ছেলেটা নাচকে এগিয়ে আসতে দেখে রিজু ছেলেটা কেমন যেন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। একবার তো মনে হলো এই বুঝেই ছুটে পালাচ্ছে। নাচ তার কাছে গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিমায় বলল, কি ব্যাপার? রিজু তোতলাতে তোতলাতে বলল,
তাহলে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছো কেন, কিছু বলবে? রিজু আতকে উঠে বলল, না, আমি আবার কি বলবো? কিছু যদি নাই বলার থাকে তাহলে এখান থেকে যাও, না হয় চুপ করে একটা জায়গায় বসে থাকো। তোমার যন্ত্রণায় প্রাইভেসির অভাবে দুটো মেয়ে ঠিকমতো গল্প করতে পারছে না। সরি। রিজু হুড়মুড় করে চলে যাওয়ার জন্যে পা বাড়ালো। বহুদূর চলে গিয়েও আবার ফিরে এলো। ভীতু গলায় বলল, একটা কথা আসলে বলার আছে। বলো। তুমি আর ওই আপু প্রতিদিন ক্লাস শেষে কি রাস্তার ওপারে ওই ফুচকার দোকানে ফুচকা খাও? কেন, তুমি কি ওই দোকানের মালিক যে ফুচকায় ডিসকাউন্ট দিবে? না, আমি ফুচকাওয়ালা হতে যাব কেন? তাহলে জিজ্ঞেস করছো কেন? না মানে আজকে সকালে ক্লাসে আসার পথে মামাকে বলে এসেছি তার স্পেশাল ফুচকা বানিয়ে রাখতে। ও আচ্ছা। রিজু ইতস্তত করে বলল। তুমি কি আজকে ফুচকা খেতে যাবে? নাজ বিড়বিড় করে বলল, আমার বিশ্বাস হচ্ছে না যে এই ছাগলটার সাথে আমি ফুচকার আলাপ করছি। কি বললে? নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ বলেছি। তুমি যেন কি জিজ্ঞেস করেছিলে? তুমি ফুচকা খেতে যাবে কি না? ফুচকা খেতে তো আমরা রোজই যাই। রিজু লজ্জায় বেগুনি হয়ে বলল, না মানে আজ না হয় আমার সঙ্গে গেলে? তোমার সঙ্গে যাব কেন? তোমার সঙ্গে গেলে ডিসকাউন্ট পেলেও একটা কথা ছিল। আমি আজকে সকালে মামাকে তোমার জন্য স্পেশাল ফুচকা বানিয়ে রাখতে বলে এসেছি। নাজ বিরক্ত গলায় বলল। একবার তো বললে। রিজু কিছুটা সময় চুপ করে থেকে নিচু স্বরে বলল, নাজনীন, একটা কথা। বলো। বিরক্তিতে নাজের গা জ্বলে উঠল। এই ধরনের মেয়েলি কথাবার্তা বলে এই ছেলে কিভাবে আশা করে যে নাজ তার প্রেমে হাবুডুবু খাবে? নাজ যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল, না, করব না। রিজু দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমি তোমাকে অনেক পছন্দ করি। আরেক দফা গা জ্বলে উঠল নাজের। মাঝে মাঝে তো মনে হয় ঢাকঢোল পিটিয়ে বিয়ের খবরটা কলেজের সকলকে জানিয়ে দিলেই ভালো হতো। অন্তত এইসব রোমিওদের হাত থেকে তো রক্ষা পাওয়া যেত। নাজ বলল, তাই নাকি? তা কবে থেকে করো? তুমি প্রথম যেদিন আমাদের কলেজে এসেছিলে সেই দিন থেকে। নাজ কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, বাবা, তাই নাকি? এতদিন কিছু বলনি কেন? রিজু লজ্জা পেয়ে বলল, সাহস করে উঠতে পারিনি। ও আচ্ছা, এখন পেরেছো? হ্যাঁ নাচ, এটা তোমার জন্য। রিজু কলমের মতো দেখতে কি একটা যেন নাজের দিকে বাড়িয়ে দিল। দেখতে কলমের মতো হলেও এর ভেতরে কালি নেই, আছে পারফিউম। নাজ মিষ্টি গলায় বলল, থ্যাংক ইউ। তুমি আমাকে পছন্দ করো জেনে খুশি হয়েছি, পারফিউম পেয়েও খুশি হয়েছি। রিজুর চোখে মুখে এই প্রথম দুশ্চিন্তার বদলে দেখা গেল ক্ষীণ আনন্দের আভাস। সেই তুস্তত করে বলল, তাহলে আজ যাচ্ছি তাই না? কোথায়? ফুচকা খেতে। একবার তো বললাম না? রিজু বিস্ময়ে খাবি খেয়ে বলল। আমি যে বললাম আমি তোমাকে পছন্দ করি। নাজ হাসি মুখে বলল, আমি তো করি না। কিন্তু আর কোনো কিন্তু না, এবার দয়া করে একটু প্রাইভেসি দাও। রিজু কিছুটা সময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে হতাশ ভঙ্গিতে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। নাজ ফিরে এসে বসতেই তুষি উত্তেজিত কণ্ঠে বলে উঠল। কি রে, কি হলো? নাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ধারণাই ঠিক হয়েছে, নে এটা তোর। নাজ কলমের মতো সে পারফিউমটা তুষির দিকে বাড়িয়ে দিল। তুষি সেই বস্তু হাতে নিয়ে ক্ষুদ্র কণ্ঠে বলল, কত বড় বদ! আমাকেও অবিকল এরকম একটা পারফিউম দিয়ে বলেছিল আমি তোমাকে পছন্দ করি। আর আমাকে কি জিজ্ঞেস করলো জানিস? কি? তুমি আর ওই আপু কি প্রতিদিন ফুচকা খাও? ওরে বাটপার, আমি এখন আপু হয়ে গেলাম? প্রেম করেছিলি নাকি ওর সঙ্গে? তুষি মুখ বিকৃত করে বলল, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। ওই গাধার সঙ্গে প্রেম করব আমি? 2 দিন ফুচকা টুচকা খেতে গিয়েছিলাম, এ আর কি। আগামীকাল থেকে শুরু হচ্ছে দীর্ঘ শীতকালীন ছুটি। ছুটির পরেই তারা ভর্তি হবে দ্বিতীয় বর্ষে। অনেকগুলো দিন দেখা হবে না, তাই শেষবারের মতো জমিয়ে আড্ডা দিল নাজ আর তুষি। আড্ডা শেষে ক্যাম্পাসে আসতেই নাজের চোখে পড়ল তার কাঙ্ক্ষিত মানুষটা। ভ্রুযুগল কুচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে সাইম। তার গায়ের কালো রঙের শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, গাঢ় বাদামি রঙের একটা সানগ্লাস শার্টের কলারের সঙ্গে ঝুলছে।
নাজের মনে হলো ওই মানুষটার দিকে অনন্তকাল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কষ্টসাধ্য কোনো কাজ নয়। সাইমের চোখে চোখ পড়তেই তার দিকে এগিয়ে গেল নাজ। সাইম হালকা ধমকের সুরে বলল। এত দেরি করে নামলে কেন? নাজ হতভম্ব হয়ে বলল। দেরি করেছি? আমি আরও ভাবলাম অফিস শেষ করে আসতে আসতে আপনারই দেরি হবে। অতিরিক্ত ভাবতে গেলে তো এমনই হবে। দাও, ব্যাগটা দাও। আজ ব্যাগে ভারী বইটই নেই তো, আমিই পারবো। ভালো কথা। আপনি এখানে সুটকেসটা নিয়ে এসেছেন কেন? এখান থেকে বাস স্ট্যান্ড যাব, নাহলে বাস ধরতে পারবো না। পরের বাস 6 ঘন্টা পর। তাই বলে এখান থেকেই বাসায় গিয়ে একটু ফ্রেশ তো হতে দেবেন? কলেজের ড্রেসই বাড়িতে যাব। তোমার ফ্রেশ হওয়ার জন্য তো 6 ঘন্টা পিছিয়ে থাকতে পারবো না। বিয়ের পর এই প্রথম প্রাণীর শহর ময়মনসিংহে যাচ্ছে নাজ। কতগুলো দিন পর নিজ বাড়ি, নিজ মানুষগুলোর কাছে যাচ্ছে। একটা সময় মনে হতো এগুলো ছাড়া বেঁচে থাকাই তার পক্ষে অসম্ভব, অথচ কি সহজেই যান্ত্রিক এই শহরটাই দিনের পর দিন পার করে দিল সে। নাজ প্রথম যেদিন ঢাকায় এসেছিল সেদিন এই শহরের যানজট, ধুলোবালি, ব্যস্ততা সবই ছিল তার কাছে অচেনা। সায়েম নামের ওই মানুষটাও তো অচেনা ছিল, অথচ অচেনা জিনিসগুলো আজ তার কত কাছের। মানুষকে হয়তো এভাবেই সৃষ্টি করা হয়েছে, যে পরিস্থিতিতেই ফেলে দেওয়া হোক না কেন মানুষ ঠিকই মানিয়ে নেবে। তারা স্টেশনে বসে অপেক্ষা করছে বাসের জন্য। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে নাজ। তার গায়ে ভারী সোয়েটার, কান পর্যন্ত ঢাকা টুপি, তবুও যেন শীত মানছে না। নাজ আর চোখে তাকালো সাইমের দিকে। গায়ে একটা মাত্র শার্ট, তার কি শীত করছে না? নাজ শীতে কাঁপতে কাঁপতে বলল। আপনি সোয়েটার আনেননি? ভুলে গেছে। নাজ কিছু না বলে চেয়ার থেকে উঠে সুটকেসটা খুলতে লাগলো। সাইম ব্যস্ত গলায় বলল। হোয়াট ননসেন্স নাজ, এতগুলো মানুষের সামনে সুটকেস খুলছো কেন? আমার সুটকেস আমি খুলছি, তাতে এতগুলো মানুষের কি? নাজ সুটকেস থেকে একটা লেদার জ্যাকেট বের করে আনলো। জ্যাকেটটা সাইমের। সাইম খানিকটা বিস্মিত গলায় বলল। আমার জ্যাকেট এখানে এলো কি করে? নাজ রাগী গলায় বলল। জানতাম তো আপনি আনতে ভুলে যাবেন। কেবল কাজের বেলায় আপনার কড়াকড়ি, নিজের দিকে খেয়াল যে রাখবেন সেই সময়টুকু পর্যন্ত নেই। নিন, জ্যাকেটটা পরে নিন। ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়লে আমাকে ধমকাবেন কি করে? সাইম নীরবে নাজের কাণ্ড দেখে ঠোঁটের কোণে থাকা শুকনো হাসিটা আড়াল করে বলল। থ্যাংক ইউ। বাস যাত্রা শুরু করেছে তার গন্তব্যে। ঘড়িতে এখন কাটায় 11:30। বেলা থাকতে থাকতে পৌঁছাতে পারলেই হয়। নাজ ঠিক করে রেখেছে যত রাতই হয়ে যাক, পৌঁছেই তার বান্ধবীদের সাথে ঘুরতে বের হবে। কতকাল ওদের সঙ্গে ঘোরা হয় না। গত কয়েকদিন ধরে নাজ তাদের জন্য প্রচুর শপিং করেছে। পৌঁছেই জিনিসগুলো ওদেরকে ধরিয়ে দিতে হবে। নাজ আজ উঠবে তার মায়ের কাছে। তাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, একটা বাড়িতে থাকলেই হয়। তবুও মায়ের ইচ্ছা প্রথম কয়েকটা দিন নাজ তার সঙ্গেই থাকবে। সকাল থেকেই নাজের বুক ধুকপুক করছে, মনটা উৎসুক হয়ে আছে। অনেক দিন পর বাড়ি যাচ্ছে সে কারণে নয়, আরও এক কারণ আছে। আগামীকাল তার জন্যে একটি বিশেষ দিন। দিনটার কথা আর কারো মনে আছে কিনা কে জানে। অবশ্য এই দিনে এমন কিছু ঘটে যায়নি যে সকলে মনে রেখে উদযাপন করবে। তবুও দিনটা নাজের জন্য বিশেষ। আচ্ছা, বিশেষ এই দিনটার কথা কি সাইমের মনে আছে? তার কাছেও কি দিনটিকে বিশেষ বলে মনে হয়? মনে আছে কিনা পরখ করে দেখতে নাজ কৃত্রিম কৌতূহলী গলায় বলল। কাল কত তারিখ? সাইম মোবাইলের দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলল। 14 তারিখ। 14ই জানুয়ারি? মানুষটা একই ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল। না, কিছুই মনে নেই ছেলেটার। নাজের ভীষণ রাগ হলো। যার এত স্মরণ শক্তি, সে কেন সামান্য একটা তারিখ মনে রাখতে পারবে না? রাগ হলেও রাগটা প্রকাশ করতে পারল না নাজ। সাইমের উপর রাগ করে থাকার ক্ষমতা প্রকৃতি তাকে দেয়নি। বাড়ির সামনে এসে দুজনেই হতভম্ব বনে গেল। পুরো বাড়িটা রঙিন মরিচপাতির আলোয় রাঙানো। আজ একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। তার আর সাইমের রাজ্যের সব আত্মীয় স্বজন এসে উপস্থিত। সাইমের মা যথারীতি রান্নাঘর সামলাচ্ছেন, তাকে সাহায্য করছেন নাজের ফুপুরা। মহিলাদের আরেকটি দল ঘর সাজানোতে ব্যস্ত। পুরুষেরা কোনো কাজ না পেয়ে রান্নাবান্নার কাজের তদারকি করতে যাচ্ছেন আর হাসনা বেগমের ধমক খাচ্ছেন।
বাড়ি জুড়ে ছোট ছোট ছেলেমেয়েরা ছোটাছুটি করছে, সকলের মধ্যে উৎসবের আমেজ। এমন একটা ভাব যেন আজ কারো জন্মদিন অথবা গায়ে হলুদ। কালকের বিশেষ দিন উপলক্ষে এই আয়োজন করা হয়নি তো তা কি করে হয়? কালকের দিনটা যে বিশেষ তাই তো কারো জানা নেই। লোকজনের কোলাহল একেবারেই সহ্য করতে পারে না সাইম। একসঙ্গে এতগুলো মানুষকে দেখলে তার মাথায় ভোঁতা যন্ত্রণা শুরু হয়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। এর নাম হলো সোশ্যাল অ্যাংজাইটি। কোলাহল দেখলেই ছুটে পালাতে ইচ্ছে করে তার। আজও তার ব্যতিক্রম হলো না। বেচারার এই অবস্থা সম্বন্ধে নাজ খুব ভালোভাবেই অবগত, তাই দুনিয়ার এসব আত্মীয়দের দেখেও সে খুশি হতে পারল না। তাদের বাড়ির সামনে দেখে সকলেই ছুটে এলো। নাজের মা আয়েশা বেগম বরণ ডালা নিয়ে এলেন তাদের বরণ করতে। নাজ বিরক্ত গলায় বলল, এসব কি মা? আমার বাড়িতেই আমাকেই বরণ করতে হবে কেন? আয়েশা বেগম কিছু বলে ওঠার আগেই নাজের এক মামি হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন,